এবারে কতগুলো কন্টেন্ট বা বিষয়বস্তু তত্ত্ব আলোচনা বিষয় প্রেরণা তত্ত্বের অংশ হিসাবে, যেমন চাহিদার অনুক্রম তত্ত্ব। আব্রাহাম মাসলোর মানুষের চাহিদাগুলোকে যেগুলি শারীরবৃত্তীয় প্রয়োজন মেটায় সেগুলোকে শ্রেণীবদ্ধ করেছে। এই ব্যাপারে আমরা আমরা তো আগেই 11 নম্বর ইউনিটে তার মাসলো সম্বন্ধে পড়েছি, বিস্তারিত আলোচনা করেছি। আর ডি ফ্যাক্টর তত্ত্ব হাজবার্গের, যেটা আমরা এখন আলোচনা করব এই ইউনিটে। তারপরে এই ডি ফ্যাক্টর তত্ত্ব, এবারে ইআরজি তত্ত্ব মানে অ্যালডেরফারের ইআরজি তত্ত্ব। এটা কি একটু ছোট করে বলি। ইআরজি এই তত্ত্বটিকে অ্যালডেরফার উপস্থাপনা করেছিলেন। এই প্রেরণা, এটাও একটা মোটিভেশন থিওরি। এতে ই বলতে আমরা এক্সিস্টেন্স বা অস্তিত্ব বোঝাচ্ছি, আর বলতে রিলেটেডনেস, আর বলতে রিলেটেডনেস বা সম্পর্কযুক্ততা, সম্পর্কযুক্ততা। আর জি বলতে কি বৃদ্ধি বা গ্রোথ, এর প্রয়োজন বা নিডস বোঝায়। যেখানে একটি ধারণা করা হয় যে কোনক্ষণে মানুষের অনুপ্রেরণা পাওয়ার জন্য একের অধিক প্রয়োজন বা চাহিদা বা নিডস প্রয়োজন দরকার। তিনি মনে করেন যে সন্তুষ্টি প্রগতি, স্যাটিসফ্যাকশন প্রোগ্রেশন একটা কোয়ান্টাম, আর হতাশা ফ্রাস্ট্রেশন রিগ্রেশন এটাও একটা একটা অংশগুলো বলতে বোঝাচ্ছে। মানুষ সবসময় চাহিদা বা প্রয়োজনের একই স্তরে থাকতে পারে না। একই স্তরে থাকবে সবাই সমান এক সময়, যেটা ম্যাসলোর চাহিদা অনুক্রম তত্ত্বে আমরা পাই। যে মডিফিকেশন অফ ম্যাসলোর হায়ারার্কি নিডস, ইআরজি তত্ত্বটা সেখান থেকেই নেওয়া। ম্যাসলো যেমন এখানে এই ওনার সেই 5টি ধাপ থেকে ইনি 3টে ধাপে উনি বলেছিলেন ইআরজি, যেটা অ্যালডেরফারের। এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ম্যাসলোর যে মডিফিকেশন করে উনি ইআরজি তত্ত্বটি গঠন অ্যালডেরফার এনেছিলেন। 3টি প্রয়োজন তত্ত্ব বা 3 নিডস থিওরি, লার্ন নিডস থিওরি ডেভিড ম্যাকল্যান্ডের। কিন্তু এটা 3 ধরনের অনুপ্রেরণা চাহিদার বা প্রয়োজনের কথা বলেন ম্যাকল্যান্ড। 3 ধরনের। একটা হচ্ছে অ্যাচিভমেন্ট, যেটাকে আমরা বলছি অর্জন বা কৃতিত্ব। এক ধরনের শক্তিশালী চাহিদা লক্ষ্য অর্জনের জন্য এটা করা হয়। আর দ্বিতীয়টা কি অ্যাফিলিয়েশন, মানে এএপি। প্রথমটা হচ্ছে অ্যাচিভমেন্ট, পরেরটা হচ্ছে অ্যাফিলিয়েশন, আর তৃতীয়টি হচ্ছে পাওয়ার বা ক্ষমতা। তো অ্যাচিভমেন্ট অর্জন বা কৃতিত্ব এক ধরনের শক্তিশালী চাহিদা, এটা এক ধরনের শক্তিশালী চাহিদা যেটা লক্ষ্য অর্জনের জন্য দরকার হয়, অ্যাচিভমেন্ট। আর অ্যাফিলিয়েশন বা অন্তর্ভুক্তি কি, এটা পছন্দ সহযোগিতা করা। পাওয়ার বা ক্ষমতা শেষেরটি হলো নিয়ন্ত্রণ আর প্রভাবিত করার জন্য পাওয়ার। তো ম্যাকল্যান্ডের আইসবার্গ মডেলও কিন্তু আছে। একজন ব্যক্তির দৃশ্যমান আচরণ, যেটা দেখা যাচ্ছে কিছু কিছু দৃশ্যমান হয় আর কিছু অন্তর্নিহিত থাকে। দু ধরনের ম্যাকল্যান্ড আরেকটা আইসবার্গ মডেলে কিন্তু দু ধরনের কথা বলেছিলেন। হিমশৈলী, বাংলাতে আমরা বলছি হিমশৈলী। আইসবার্গের ম্যাকল্যান্ডের আইসবার্গ মডেল। এখানে মডেল একজন ব্যক্তির যে কিছু আচরণ আছে যেগুলো দৃশ্যমান, সবাই দেখতে পারে। ব্যক্তির দৃশ্যমান আচরণগুলো আর জ্ঞান এবং দক্ষতা, এগুলো স্কিল, এগুলো সব দেখা যায়। জ্ঞান স্কিল এই সমস্ত ব্যাপার উপর থেকে বাইরে থেকে দেখা যায়, এবং ভেতরে অন্তর্নিহিত কিছু অংশ মানে অপ্রকাশিত অংশ থাকে, সেগুলো অচেতন, ওগুলো ভেতরে থাকে। অচেতন গভীর স্তরগুলিকে লক্ষ্য করে, এগুলো ভেতরে থাকে। এই স্তর থেকে উঠিয়ে আনতে হবে, তবে লক্ষ্য পাবে। অন্যদিকে কি প্রসেস, আমি এতক্ষণ ধরে যেগুলো আলোচনা করলাম সেগুলো হলো কন্টেন্ট থিওরি, বিষয়বস্তু নিয়ে যে সমস্ত থিওরিগুলো। আর আরেকটা আছে প্রসেস থিওরি। এই প্রক্রিয়াগুলো মোটিভেশনের জন্য কি, কেন, কি শুধু শুধু কেন এবং কিভাবে এর উত্তর দেয়। মোটিভেশন করব, প্রথমটা ছিল কি, যেগুলো ছিল
কন্টেন্ট, কন্টেন্টটাকে আমি জিজ্ঞাসা করলে উত্তর পাবো কি, তখন বিভিন্ন তত্ত্বগুলো দিল। আর প্রসেসে গিয়ে আমি আলোচনা করব কেন, কিভাবে। তবে কাজ করে তার খোঁজ নেয়, এটি খোঁজ নেয় কিভাবে আচরণগুলি তৈরি হয় বা টেকসই হয় বা অনুপ্রেরণামূলক কারণগুলি দ্বারা কিভাবে বন্ধ করা হয়। আমি সেগুলো ক্লোজ করব, দরকার নেই। প্রক্রিয়া তত্ত্বগুলি, প্রসেস থিওরিগুলি একটি সত্তার এন্টিটির পরিবর্তন ও বিকাশের প্রকৃতি ব্যাখ্যা করে, স্টেজগুলো ব্যাখ্যা করছে। যে প্রসেসের একটি সত্তার একটা এন্টিটির প্রসেস যেগুলো কি করে হবে, তার পরিবর্তন এবং বাড়া বা বিকাশ বা গ্রোথ, এগুলো ব্যাখ্যা করে প্রসেস থিওরিতে সচরাচর সেই তত্ত্বগুলো। এর মধ্যে কি কি, যেমন রিইনফোর্সমেন্ট থিওরি, কার তত্ত্বটা এই এক ব্যক্তির আচরণকে তার পরিণতির একটি ফাংশন হিসাবে যখন বিচার করে, সেগুলোকে আমরা শক্তিবৃদ্ধি বা রিইনফোর্সমেন্ট থিওরি বলছি। এটা বিশ্বাস করে যে কোনো আচরণ যা ইতিবাচক যদি হয়, ইতিবাচক প্রভাবের দিকে যায়, তার আবার পুনরাবৃত্তি হবে, কিন্তু রেকারিং আসবে সে, এবং শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যতক্ষণ না এটি কোনো সত্য ঢুকিয়ে দিলাম বা ব্যক্তির আভ্যন্তরীণ অনুভূতি এবং চালনা করার শক্তিকে যদি সে উপেক্ষা করে। এটা বি.এফ. স্কিনার এই অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বটি উপস্থাপনা করেছিলেন। আমরা জানি বি.এফ. স্কিনার তত্ত্ব অপারেন্ট কন্ডিশনিং এর মাধ্যমে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট আচরণ এবং তার পরিণতির মধ্যে একটা কি তৈরি করে, একটা সম্পর্ক তৈরি করে। তিনি স্কিনার বিশ্বাস করতেন যে অনুপ্রেরণামূলক কারণগুলি নির্ধারণের জন্য একটি কর্মের কারণ ও তার ফলাফলগুলি বোঝা কিন্তু খুবই দরকার। সেই প্রসেস থিওরির মধ্যে প্রত্যাশা তত্ত্ব, এক্সপেক্টেন্সি থিওরি, এই তত্ত্বগুলি প্রত্যাশিত ভবিষ্যতের পুরস্কার এবং বর্তমান আচরণের মধ্যে একটা সম্পর্কের উপরে ফোকাস করে। কে কি নিয়ে তত্ত্বটি নিয়ে এসেছিলেন? ভিক্টর ভ্রুম। ভিক্টর ভ্রুম, ভিক্টর ভ্রুমের এটা আমরা থিওরি অফ মোটিভেশনের এই তত্ত্বটি প্রত্যাশা তত্ত্ব বা এক্সপেক্টেন্সি থিওরি বলে এটাকে। এটি একটি ঝালর বা প্রত্যাশা এবং উপকরণ, এই দুটো জিনিস নিয়ে, ঝালর বা ভ্যালেন্স, আমরা ভ্যালেন্স আর কি কি আছে, আর একটা প্রত্যাশা ভেক্টর। তো ভ্যালেন্স কাকে বলছে? ভ্যালেন্স হলো কি মানসিক অভিযোজন, অভিযোজন, অ্যাডাপ্টেশন। ভ্যালেন্স হলো কি মানসিক অভিযোজন, যা লোকের ফলাফল আর পুরস্কারের ক্ষেত্রে ধরে রাখে এইসব ভালো জিনিসগুলো। আর প্রত্যাশা মানে কর্মীদের বিভিন্ন প্রত্যাশা, কি আশা করে তারা এবং তাদের আত্মবিশ্বাসের মাত্রা। তারপরে এই দুটো জিনিস, একটা হচ্ছে ভ্যালেন্স, এক্সপেকটেশন। ইনস্ট্রুমেন্টালিটি উপলব্ধি নিয়ে কাজ করে বলে কর্মীরা আসলে তাদের প্রাপ্যটি পাবে কিনা এই হিসাবে আমরা ঠিক করে। আত্মবিশ্বাসের মাত্রা, প্রত্যাশা মানে কর্মীদের বিভিন্ন প্রত্যাশা এবং তাদের আত্মবিশ্বাসের মাত্রা। ইনস্ট্রুমেন্টালিটি উপলব্ধি নিয়ে কাজ করে বলে কর্মীরা আসলে তাদের প্রাপ্যটি পাবে কিনা সে হিসাব চালায়। এবারে ইকুইটি থিওরি, আগেরটি হলো এক্সপেক্টেন্সি থিওরি ভিক্টর ভ্রুমের, পরেরটি হলো সমাদর্শী তত্ত্ব বা ইকুইটি থিওরি। ইকুইটি তত্ত্ব বা সমাদর্শী তত্ত্ব আসলে ডিভিশন বা বন্টনটা ন্যায্য কিনা তা নির্ধারণের উপর দৃষ্টি নিবন্ধ আমরা করে রাখে। প্রতিটি ব্যক্তির জন্য অবদান, খরচ আর বেনিফিট মানে আউটপুট, খরচ হচ্ছে কত, ইনপুট আউটপুট বেনিফিট, এর অনুপাতে তুলনা করে ইকুইটি পরিমাপ করে। ইকুইটি তত্ত্বটি প্রথম কে 1960 সালে, মনে হয় 60-এর দশকে অ্যাকচুয়ালি স্টেফি অ্যাডামস নিয়ে এসেছিলেন। বৈষম্য, যেটাকে আমরা ইনইকুইটি বলছি, একটি ধ্রুবক যে কোন অন্যদের সাথে অন্যায়ভাবে আচরণ করে এবং পরিস্থিতি বজায় রাখার জন্য যথেষ্ট অনুপ্রেরণা থাকলে ইকুইটি বজায় রাখা সম্ভব।
বৈষম্য হ্রাস করা যেতে পারে যদি আমরা নিজে পাশাপাশি অন্যদের উপলব্ধি পরিবর্তন করতে পারি, ইনপুট এবং ফলাফল আউটকাম যেটাকে বলছি পরিবর্তন করতে পারি, আর শেষে যদি তুলনা পরিবর্তন করতে পারি সেটাই ভালো, মঙ্গল। পোর্টার ললের মডেল, পোর্টার ললের মডেল এটি কি একটি সমন্বিত তত্ত্ব যা কার্যক্ষেত্রে নিয়ে কাজ করে। এই তত্ত্ব অনুসারে কর্মক্ষমতা কাজের সন্তুষ্টির দিক পরিচালিত করে। এটা এখানে মনে করা হয় যে যদি পুরস্কার পর্যাপ্ত বা সঠিক হয় তখন উচ্চ স্তরের কর্মক্ষমতা বা পারফরমেন্স সন্তুষ্টির দিকে ব্যক্তিকে পরিচালিত করে, যেটা আবার অন্তর্নিহিত সমতা এবং কর্মক্ষমতার জন্য বহিরাগত পুরস্কার হিসাবে অনুভূত হয়। এবারে গোল সেটিং থিওরি, এখানে অনুপ্রেরণা নির্দিষ্ট কর্মক্ষমতার পারফরমেন্স লক্ষ্য অর্জনের জন্য এবং সেই প্রতিশ্রুত লক্ষ্য অর্জন বজায় রাখার জন্য কিন্তু নির্ধারিত হয়। তো এটা ঠিক যে অনুপ্রেরণা সম্পর্কে মানে মোটিভেশন সম্পর্কে বিভিন্ন চিন্তাবিদদের সঠিক দৃষ্টিকোণ বোঝার জন্য প্রেরণা তত্ত্বের প্রকৃতি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এটা সত্য যে ম্যাসলোর প্রেরণা অনুক্রমণ তত্ত্বটা, হায়ারার্চি অফ নিডস তত্ত্বটি সংগঠনের সমস্ত রকম প্রয়োজনগুলিকে উপলব্ধি করে, একত্রিত একটি তত্ত্ব যেটি পরিচ্ছন্ন সমস্ত গুরুত্বগুলোকে উপলব্ধি করে আনা হয়েছিল, ম্যাসলোর হায়ারার্চি অফ নিডস। তো অন্য এক প্রেরণা তত্ত্বগুলি সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ সংগঠনের লক্ষ্য অর্জনের জন্য সেগুলোও তোমাদের দরকার। অপূর্ণ চাহিদা লক্ষ্য স্থানচ্যুতি করে, ঠিকই অপূর্ণ যদি চাহিদা থেকে যায় তাহলে আমরা যেখানে আছি সেখান থেকে আমাদের বিচ্যুত করে, স্থানচ্যুতি করে। এই সব তত্ত্বগুলি সংগঠনের ম্যানেজার বা ব্যবস্থাপকদের জন্য একটি কাঠামো বা একটা যেটাকে বলি আমরা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দেয়। তো সংগঠনের পরিচালনা করার জন্য যেখানে তারা পুরস্কার আর শাস্তির মানদণ্ড খোঁজার অনেক সময় চেষ্টা করে। আবার আমরা এই ইউনিটের তাত্ত্বিক ফ্রেডারিক হার্জারের টু ফ্যাক্টর থিওরি সম্বন্ধে এবারে আসল আলোচনা আমরা নিয়ে যাব। তো হাজবার্গের প্রেরণা তত্ত্ব বিষয়বস্তু তত্ত্বের অধীনে পড়ছে, কন্টেন্ট থিওরির মধ্যেই ওটাও আসছে, কারণ এটি আভ্যন্তরীণ ও বাহ্যিক কারণগুলির প্রতি দৃষ্টি দেয় যেগুলো ব্যক্তির প্রেরণাকে প্রভাবিত করে। ম্যাসলোর হায়ারার্চি অফ নিডস থেকে ইঙ্গিত নিয়ে হাজবার্গ কোথা থেকে ইঙ্গিত পেলেন? ম্যাসলোর হায়ারার্চি অফ নিডস, ওখান থেকেই কিন্তু ইঙ্গিত পেয়ে উনি এই তত্ত্বটা নিয়ে এসেছিলেন। হাজবার্গ টু ফ্যাক্টর থিওরিটি নিয়ে এসেছিলেন, যাকে মোটিভেশন হাইজিন থিওরি আমরা বলি। দুদিক থেকে মোটিভেশন একদিকে, হাইজিন আছে বলে একে টু ফ্যাক্টর থিওরি বলা হয়। তিনি রক্ষণাবেক্ষণ বা যেটাকে বলছি আমরা মেইনটেনেন্স করা এবং বৃদ্ধি, মেইনটেনেন্স আর গ্রোথ, এই দুটির উপরে ভিত্তি করে অনুপ্রেরণা মানে মোটিভেশন এবং সন্তুষ্টি, মানে একদিকে হলো মোটিভেশন করব আর একটা সন্তুষ্ট রাখবো, এ প্রভাবিত করার কারণগুলি নিয়ে প্রথমে ব্যাখ্যা করেছেন, এগুলো নিয়ে আলোচনা করেছেন। প্রথমে হাজবার্গের কাছে মানে প্রথমটা বলছে রক্ষণাবেক্ষণ কারণগুলি হলো স্বাস্থ্যবিধির কারণ। ওনার কাছে এই যে রক্ষণাবেক্ষণের কারণ বা মেইনটেনেন্স, সেটা হচ্ছে স্বাস্থ্যবিধির কারণ, মানে হাইজিন ফ্যাক্টর। মেইনটেনেন্সের যে মেইনটেনেন্স করার জন্য যে উপাদানগুলি লাগে তার কাছে এগুলি হাইজিন ফ্যাক্টর। এই কারণগুলি কি? চাকুরি সমৃদ্ধকরণের সাথে সম্পর্কিত জব এনরিচমেন্ট, এটা আমরা পরে আরো বিশেষ করে পড়ে নেব। এবং কাজের সাথে কিন্তু এর কোনো মানে এক্সটেন্সিভ, এটা বাইরের ব্যাপার, কাজের সাথে তুলনা করতে পারবো না, কাজের সাথে একে আলোচনা করা যায় না, এই চাকুরি সমৃদ্ধকরণের সাথে সম্পর্কিত। তো গ্রোথ ফ্যাক্টর এবারে কি? প্রথমটা হলো তো মেইনটেনেন্স করে যাচ্ছি আমরা, পরেরটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর বৃদ্ধির কারণগুলো হাজবার্গ অনুপ্রেরণামূলক বলেছেন, এগুলোই হচ্ছে আসল মোটিভেটিং ফ্যাক্টর। কারণ এগুলো কাজের বিষয়বস্তু যেগুলো বলছি, কাজের যেগুলো কন্টেন্ট যেগুলো সাথে এর সম্পর্কিত আছে।
এটা তাই জন্য এটা এই অন্তর্নিহিত কারণগুলোর সাথে যুক্ত, তাই জন্য এটাকে আমরা ইন্ট্রিনসিক কারণ বলছি। কোনটা? এই গ্রোথ ফ্যাক্টর গুলোকে। হাজবার্গ মনে করতেন যে হাইজিন ফ্যাক্টর বা স্বাস্থ্যবিধির কারণগুলিকে প্রথমেই বলছি আমরা স্বাস্থ্যবিধির কারণগুলোকে সন্তুষ্ট করো, মানে ওগুলোকে ঠিক করে নাও। হাইজিন ফ্যাক্টর বা স্বাস্থ্যবিধির কারণগুলি ওখানে যদি পুষ্টি হলেই মানুষ কাজের সমৃদ্ধিকরণের দিকে এগোবে, ওইটা আগে আমি ঠিক করে নিই, তারপরে সে সমৃদ্ধিকরণ কাজের অন্যদিকে এগোবে। এটি ঘটে গেলেই মানুষ বৃদ্ধি, তা এটা যদি আমার পূর্ণ হয় তখন আমরা যাব তার বৃদ্ধি বা গ্রোথের নিয়ে কথাবার্তা বলবো। মানে অনুপ্রেরণাকারী এই সবগুলো যেগুলো গ্রোথ ফ্যাক্টর, সেগুলো হচ্ছেই আসল অনুপ্রেরণাকারী বা মোটিভেটর। তবে হাজবার্গের জন্য সন্তুষ্টির বিপরীত কিন্তু অসন্তুষ্টি নয়, এটাও দেখতে হবে। আমি এই কিছু কারণ সন্তুষ্টি হলো, তার বিপরীত জিনিসগুলো বুঝি অসন্তুষ্টি, তা নয়। এটা হলো সন্তুষ্ট আসল কারণ। আসলে সেরকম ভাবে বলতে গেলে এটা বলতে হবে যে নো স্যাটিসফ্যাকশন, সন্তুষ্ট নয়। একদিকে থাকতে যদি সন্তুষ্ট, আরেক দিকে কথাটা বলবে সন্তুষ্ট নয়, নো স্যাটিসফ্যাকশন। আমি উল্টো দিকে যদি বলি অসন্তুষ্টি, কথাটা ঠিক হবে না। সেই রকম একইভাবে অসন্তুষ্টিরও বিপরীত অসন্তুষ্টি, যেখানে সেরকম অসন্তুষ্টির বিপরীত কিন্তু সন্তুষ্টি নয়। এটা হলো অসন্তুষ্ট নয়, তখন বলবো সন্তুষ্ট নয় না বলে বলবো অসন্তুষ্ট নয়, নো ডিসস্যাটিসফ্যাকশন। হাজবার্গের মতে কাজের সন্তুষ্টির কারণগুলিকে মনে রাখতে হবে। হাজারের মতে কাজের সন্তুষ্টির কারণগুলি চাকরির অসন্তুষ্টির কারণগুলির থেকে আলাদা এবং স্বতন্ত্র। হাজবার্গের এবারে অনুমান অনুযায়ী অনুপ্রেরণা বা মোটিভেশন হলো এক ধরনের গঠন বা কনস্ট্রাক্ট, যেটাকে আমরা বলি। এটা দুটি ভাগ আছে। যেহেতু কনস্ট্রাক্ট, এটা মোটিভেশন হলো এক ধরনের গঠন বা যেটাকে বলছে কনস্ট্রাক্ট, এটা দুটি ভাগ আছে। প্রেরণার কারণ যা সন্তুষ্টিকে প্রভাবিত করে, আর স্বাস্থ্যবিধি কারণ আমরা আগে বললাম যে হাইজিন ফ্যাক্টর, সেটার কারণটা কি, যা অসন্তোষ নির্ধারণ করে, কোনগুলোতে অসন্তোষ। তো স্বাস্থ্যবিধির কারণ আর প্রেরণার কারণ এরকম দুটো আলাদাভাবে ভাগ করা আছে। তো হাজবার্গের দৃষ্টিতে স্বাস্থ্যবিধির কারণ মানে হাইজিন ফ্যাক্টর বা অসন্তুষ্টকারীরা কাজের অসন্তোষ তৈরি করতে পারে, কিন্তু তাদের উপস্থিতি যদি থাকে তাহলে কিন্তু তাদের অনুপ্রাণিত মোটিভেট করবে না বা সন্তুষ্টি তৈরি করে না। তাদের ছাড়া বৃদ্ধির অনুপ্রাণকারীরা বিরূপতা ভাবে প্রভাবিত হয়। এগুলি কেবল স্বল্পমেয়াদী পরিবর্তন আনে কাজের প্রতি মনোভাব এবং কর্মক্ষমতার মধ্যে, এই দুটোর মধ্যে। এর উদাহরণ হলো কি, যে সংগঠনের যে নীতি এবং প্রশাসন, মজুরি, বেতন, এসবগুলো তত্ত্ব মানে তত্ত্ববধানে গুণমান, যেটাকে বলছি সুপারভিশনের তার গুণ, হ্যাঁ, অন্তঃব্যক্তিত্ব সম্পর্কের গুণমান, কাজের অবস্থা, পরিমাণ, কাজের নিরবতা, এসবগুলো তার কোম্পানি পলিসি, এসবগুলো কিন্তু হাইজিন ফ্যাক্টর, স্বাস্থ্যবিধির কারণ। এগুলো থাকলে ঠিক আছে, না থাকলে অসুবিধা নেই, কিন্তু আমাকে যে মোটিভেট করবে তা নয়। আবার কিছু আছে যেগুলো কাজের সন্তুষ্টির দিকে পরিচালিত করে, মোটিভেট করে, যেমন জব এনরিচমেন্ট, সেরকম কাজ যদি থাকে, অ্যাচিভমেন্ট, আমি কিছু করলাম, রেকগনিশন, আর কি চ্যালেঞ্জ, এই সবগুলো হলো আমার গ্রোথের ফ্যাক্টর, মোটিভেটিং ফ্যাক্টর। এগুলোর উপস্থিতি কর্মচারীদের অনুপ্রাণিত করে, কিন্তু তাদের অনুপস্থিতি অসন্তোষ কারণ হতে পারে না। সংগঠনে কর্মচারীর অবস্থা, অগ্রগতি, স্বীকৃতি লাভ, চ্যালেঞ্জিং উদ্দীপক কাজের জন্য ব্যবস্থা, আর ব্যক্তিগত কৃতিত্ব অনুভূতি
হাজবার্গের জন্য অনুপ্রেরণা বা মোটিভেশনের ব্যাপার ছিল। কোন কোনগুলো? সংগঠনে কর্মচারীর অবস্থা, তাদের অগ্রগতি, প্রমোশন, তাদের স্বীকৃতি লাভ, অ্যাচিভমেন্ট, তাদের চ্যালেঞ্জিং কাজের চ্যালেঞ্জিং উদ্দীপনার কাজের জন্য এইসব ব্যবস্থাগুলো, তার ব্যক্তিগত কৃতিত্ব, তার অনুভূতি, তাকে স্যাটিসফ্যাকশন, এইসবগুলো হাজবার্গের জন্য অনুপ্রেরণা, অ্যাকচুয়ালি মোটিভেটিং ফ্যাক্টর এগুলো। এবারে আমরা দুটো আলাদা আলাদা করে সেগুলো আমরা বলে দিলে কিছুটা অন্তত ওকে জানা যাবে। তো কোনগুলো টু ফ্যাক্টর থিওরির মধ্যে কোনগুলো হাইজিন ফ্যাক্টর আর কোনগুলো মোটিভেটিং ফ্যাক্টর। যেমন হাইজিন ফ্যাক্টর গুলো কোম্পানির নীতি এবং নীতি পলিসি, এইসবগুলো, সুপারভিশন, কেমন সুপারভিশন, এসবগুলো, এগুলো যদি ভালো হয় ঠিক আছে, ভালো। কিন্তু এটা যে আমাকে খুব ভালো কাজ করতে সাহায্য করবে তা না, আমাকে যে অ্যাচিভ করবো গ্রোথ, সেসব কিছু নেই, আমার নিজের গ্রোথ সেসব কিছু হয়। সুপারভাইজার, সহকর্মী আর অধীনস্থদের সাথে মানে ইন্টার রিলেশনশিপ, সম্পর্ক, এসব ইন্টারপার্সোনাল রিলেশন। তারপরে স্যালারিটা কিন্তু কখনো মোটিভেটিং ফ্যাক্টর নয়, এটা হাইজিন ফ্যাক্টর হাজবার্গের কাছে। চাকুরির নিরাপত্তা, সিকিউরিটি, তাছাড়া পার্সোনাল লাইফ, কাজের কতটা কাজ, এনভায়রনমেন্ট, ওয়ার্কিং এনভায়রনমেন্ট, পদমর্যাদা, স্ট্যাটাস, এই সব কিন্তু আমার এসে যাচ্ছে হাইজিন ফ্যাক্টর গুলোর মধ্যে। এবার মোটিভেটর গুলো তাহলে কি? অর্জন, অ্যাচিভমেন্ট, যেটাকে আমরা বলছি, এগুলো অ্যাচিভমেন্ট, আমি কিছু অ্যাচিভ করলাম যে কোনো কাজে, যে কোনো বেসিসে আমি নিজে যদি সেটা অ্যাচিভ করতে পারি সেটা আলাদা ব্যাপার। আমার গ্রোথ, সেটা মোটিভেটিং ফ্যাক্টর। অগ্রগতি, অ্যাডভান্সমেন্ট, আমি কতটা এগোতে পারলাম, বৃদ্ধি, পসিবিলিটি অফ গ্রোথ, আমার এখানে এই অর্গানাইজেশনে আমার গ্রোথ কতটা হবে, বৃদ্ধির সম্ভাবনা, যদি বৃদ্ধির সম্ভাবনা বেশি থাকে সেটাই মোটিভেটিং ফ্যাক্টর। কাজের প্রকৃতি, জবটা কেমন, একঘেয়েমি নাকি, এসব কিছু, কাজের প্রকৃতিটাও কিন্তু মোটিভেটিং ফ্যাক্টর। দায়িত্ব, আমি কাউকে রেসপন্সিবিলিটি দিয়ে কাজ কাউকে যদি দিই, সে কেমন, সেটা একটা বড় ব্যাপার। সন্তুষ্টকারীরা সম্পাদিত কাজগুলির সাথে সম্পর্কিত ছিল, তারা একজন ব্যক্তির সাথে সম্পর্কিত ছিল সেই অবস্থায় যেখানে অসন্তোষজনক অবস্থায় এক কাজ কি করেছে হাজবার্গের কাছে, বেতন একটি মোটিভেটর, যেটা কেবল গোষ্ঠীতে কাজ করেছিল, হ্যাঁ, গোষ্ঠী হিসাবে সেটা পাওয়া গেছে। প্রকৃত অবস্থা এটা কিন্তু ছিল সন্তুষ্টকারী ছিল না। হাজবার্গের জন্য কাজের সন্তুষ্টি, জব স্যাটিসফ্যাকশন, এবং কাজের অসন্তুষ্টি, যেটাকে জব ডিসস্যাটিসফ্যাকশন, একে অপরের থেকে স্বাধীনভাবে কাজ করেছিল, যা তার দৃষ্টিতে সন্তুষ্টি অসন্তুষ্টি ধারাবাহিকভাবে কাজ করেনি। যেমন একদিকে যদি বাড়ায় যে অন্যটা কমে, এইরকম ভাবে। স্বাস্থ্যবিধি মানে হাইজিন ফ্যাক্টর গুলি কর্মচারীদের মধ্যে কাজের জায়গায় অসন্তুষ্টি সৃষ্টি করে। হাইজিন ফ্যাক্টর কাজের জায়গায় অসন্তুষ্টি সৃষ্টি করে, তাই এগুলি কি করতে হবে? হাইজিন ফ্যাক্টর যেগুলো স্বাস্থ্যবিধি যে কাজের জায়গায় অসন্তুষ্টি সৃষ্টি করে, যে সমস্ত ফ্যাক্টর গুলো, সেগুলো আমরা চেষ্টা করব সবসময় কমিয়ে ফেলা, দরকার হলে কিছু অপসারণ করা দরকার। এই কাজগুলি সম্পন্ন হলে তারপর অনুপ্রেরণার কাজগুলি, মোটিভেটরদের কাজগুলি তখন বাড়ানো যাবে। এগুলো কমিয়ে দিয়ে ওই দিক, ও বলছে দুপাশে, একদিকে বাড়ালে একদিকে কমবে, এরকম ব্যাপার যখন, তখন সেরকম আমি যেটা ডিসস্যাটিসফ্যাকশন, স্বাস্থ্যবিধির ব্যাপারগুলো আস্তে কমিয়ে ফেলবো, আর আমি যেগুলো মোটিভেটর ফ্যাক্টর, সেই গুণগুলোকে আমি অর্গানাইজেশনে বাড়াবো, তাইলে আমার আসল পারপাসটা সার্ভ হবে। তাহলে আমি একটা ছক আকারে যদি বলতে পারি যে মোটিভেশন আর গ্রোথ, যেটাকে আমরা স্যাটিসফায়ার বলছি, মোটিভেশন আর গ্রোথ যেটাকে আমরা স্যাটিসফায়ার বলছি, সেগুলো একদিক থেকে হতে পারে অ্যাচিভমেন্ট, হতে পারে অ্যাডভান্সমেন্ট, হতে পারে পসিবিলিটি অফ গ্রোথ, নেচার অফ ওয়ার্ক, রেসপন্সিবিলিটি। আবার উল্টো দিকে আমি যেগুলোকে হাইজিন অর মেনটেনেন্স, বা মেনটেনেন্সকে আবার আমরা বলতে পারি ডিসস্যাটিসফায়ার না থাকলে, হ্যাঁ, এগুলো থাকলে এগুলো স্যাটিসফায়ার, আর হাইজিন ফ্যাক্টর এগুলো যদি না থাকে তাহলে ডিসস্যাটিসফায়ার হবে। তো আমার চেষ্টা করতে হবে এগুলো রাখার।
তো কোম্পানি পলিসি অ্যাডমিনিস্ট্রেটর সেরকম রাখতে হবে, ভালো থাকবে। ইন্টারপার্সোনাল রিলেশন কাদের সাথে, সুপারভাইজারের সাথে, পিয়ার্সদের সমতা সম লেভেলের ব্যক্তিদের সাথে এবং নিচুতলা সাবঅর্ডিনেটদের সাথে, এই সবগুলো ইন্টারপার্সোনাল রিলেশন ভালো হতে হবে। এটা কারণ এটা থাকা দরকার, মেনটেনেন্স ফ্যাক্টর। স্যালারি ভালো হতে হবে, জব সিকিউরিটি থাকতে হবে, পার্সোনালিটি থাকতে হবে। এগুলো কোনোটা যদি না থাকে সেটা আপনি মানে সেগুলো ডিসস্যাটিসফায়ার হিসাবে ব্যবহার হবে। ওয়ার্কিং এনভায়রনমেন্ট, এটাকে আমাদের ঠিক রাখতে হবে। এগুলো থাকতেই হবে, না থাকলে পরে আমার অসন্তোষ সৃষ্টি করবে, কিন্তু গ্রোথ করবে না। কিন্তু থাকলে যে আমার গ্রোথ হলো, বৃদ্ধি হলো, বেশি আমার আউটপুট হবে, সবকিছু এইসব পাবো না। তাহলে আমরা মোটিভেশন আর গ্রোথ টু ফ্যাক্টর থিওরি হার্জবার্গের আলোচনা করলাম। এবারে আমরা একটা জিনিস এবারে জব এনরিচমেন্ট নিয়ে আমরা বলবো। জব এখন আমরা তো হার্জবার্গ এই তত্ত্বটাও দিয়েছিল, চাকরি সমৃদ্ধকরণ বা জব এনরিচমেন্ট হলো একটি কি ব্যবস্থাপনার একটা ধারণা, ম্যানেজমেন্ট কনসেপ্ট একটা। এই ধারণাটা 1968 সালে এই ফ্রেডরিক হার্জবার্গই হার্ভার্ড বিজনেস রিভিউতে একটি প্রবন্ধের ভিত্তিতে, প্রবন্ধটি খুব ইম্পর্টেন্ট প্রবন্ধ। তো কি সেই প্রবন্ধটি, যেটার নাম হচ্ছে ওয়ান মোর টাইম, হাউ ডু ইউ মোটিভেট এমপ্লয়িজ। সেখানে উনি দারুণভাবে ব্যাখ্যা করেছেন। তো এই জনসমক্ষে এটা নিয়ে উনি আলোচনা করেছেন। কর্মীদের অনুপ্রেরণা বা প্রোডাক্টিভিটি উন্নতি করার জন্য হার্জবার্গ মনে করেছিলেন যে কর্মীদের জন্য উপস্থিত অনুপ্রেরণা বাড়ানোর জন্য চাকরিগুলিকে সংশোধন করা উচিত। চাকরি সমৃদ্ধিকরণ বা জব এনরিচমেন্টের জন্য কর্মীদের অবস্থানকে, তাদের পজিশনকে আরো সন্তোষজনক করে তোলা দরকার, যেখানে আছে তার থেকে আরো উচ্চ স্থানে নিয়ে যাওয়া দরকার। সেটার জন্য কি কোম্পানির সামগ্রিক লক্ষ্যগুলির মধ্যে কর্মীদের কাজের সন্তুষ্টি বৃদ্ধি থাকা দরকার। মানে কর্মী অর্গানাইজেশনের টার্নওভার কমানো, ছেড়ে চলে যাওয়া কর্মচারীদের সংখ্যাটা কমিয়ে দেওয়া। যদি এগুলো ভালো হয়, জব এনরিচমেন্ট থাকলে লোকে আসবে কাজ করতে, ছেড়ে চলে যাওয়ার জন্য তাদের অনুপ্রাণিত করবে না। তো সমিতিকরণের জন্য কর্মীদের অবস্থানকে আরো সন্তোষজনক করতে হবে। কোম্পানির সামগ্রিক লক্ষ্যগুলির মধ্যে কর্মীদের কাজের সন্তুষ্টি বৃদ্ধি, টার্নওভার কমানো এবং কর্মীদের উৎপাদনশীলতার উন্নতি, এইগুলোকে অন্তর্ভুক্ত করা দরকার। হার্জবার্গ যুক্তি দিয়েছিলেন কি, যে চাকরি সমৃদ্ধিকরণ বা প্রেরণাদাতাদের মাধ্যমে, যেগুলো প্রেরণা বা মোটিভেশন, এবং এর জন্য একটি কেন্দ্রীয় উপাদান হওয়া উচিত চাকরি সমৃদ্ধি, জব সমৃদ্ধি। কর্মচারীদের কাজগুলির পরিধি ব্যাপ্তি বাড়িয়ে দেয় আর জটিলতা বৃদ্ধি করে এবং তাদের প্রয়োজনীয় কর্তৃত্ব প্রদানের মারফত বৃহত্তর দায়িত্ব দেওয়ার চেষ্টা করে। এইগুলো হচ্ছে, এইগুলো শেখার ফলে তার এই জিনিসটা দাঁড়াবে। তাদের জব এনরিচমেন্ট থাকলে তারা এই দিকে অনুপ্রাণিত হয়। এটি সচরাচর কর্মীদের তাদের ক্ষমতা সম্পূর্ণরূপে ব্যবহার করার সুযোগ যাতে দিতে পারে তারা, সেই হিসাবে অনুপ্রাণিত করে তাকে। হার্জবার্গের মতে সমৃদ্ধ চাকরিতে বিভিন্ন দক্ষতার স্তরে বিভিন্ন কাজ এবং চ্যালেঞ্জ থাকে এবং সেটাই প্রয়োজন, এবং কৃতিত্বের প্রকাশের জন্য স্পষ্ট সুযোগ আর কর্মদক্ষতা থাকা কিন্তু খুব জরুরি। সাথেও তার অবস্থানের জন্য তার প্রতিক্রিয়া কেমন হবে বাইরের সাথে, তার নিজে সে বুঝতে পারবে, তার সেখানে থাকার জন্য তার প্রতিক্রিয়া, সেটাও যেন সে উপলব্ধি করতে পারে, সে ব্যবস্থা থাকা দরকার কাজের মধ্যে। আরো কি, জব এনরিচমেন্টের জন্য, আমাদের জব সমৃদ্ধির জন্য কি দরকার, আমাদের পদ্ধতিগত প্রশিক্ষণ দরকার, ট্রেনিং দরকার। কাজ সমৃদ্ধির জন্য মানে আমরা এই সব প্রবলেম গুলোর কথা এক একে অবলম্বন করা উচিত। আমরা মোটামুটি একটা মানে অ্যাডভোকেসি আমরা দেবো, যে কি যেগুলো যাতে কাজগুলো পুনরাবৃত্তিমূলক না হয়, রেকারিং নেচারের না হয়, আর কর্মীদের কৃতিত্ব স্বীকৃতির যাতে অনুভূতির উন্নতি সাধনিত হয়, কর্মচারীদের
পেশার যাতে উন্নয়ন হয়, পেশা একই ধরনের আছে, সেটা কি করে চেষ্টা চালাবে যে কোম্পানি থেকে, যে তাদের পেশার কি করে এখন যে ধরনের কাজ করছে কেমন ভাবে তার পেশার কাজকর্ম আরো উন্নত স্তরে নিয়ে যাওয়া যায়। আর আর কর্মচারীদের পেশার উন্নয়ন বললাম, আর কর্মচারীদেরকে অপ্রমোশন অপ্রমোশন বৃদ্ধিতে, মানে প্রমোশন নিয়েই যে কেবল বৃদ্ধি হবে তা নয়, সে এক জায়গাতে আছে, তার কি করে গ্রোথ সেই জায়গাতে থেকেই তার গ্রোথ, এই নয় যে সেখান থেকে সে পরের স্কেলে চলে গেল, তার পরের স্কেলে এরকম ভাবে বৃদ্ধি, সেটা এক্ষেত্রে জব এনরিচমেন্ট মানে সেই বৃদ্ধি নয়। সেই সেন্সে এক জায়গায় তুমি আছো, ওকে কেমন ভাবে আরো গুরুত্বপূর্ণ কাজ দিয়ে তার ওই কাজটাকে এনরিচ করতে পারো। তাই তাই বলছে যে কর্মচারীদের অপ্রমোশন বৃদ্ধিতে ফোকাস দেওয়া। এটা তাহলে কি হবে, দক্ষতা আর কৌশল জ্ঞানে, স্কিল আর টেকনিক নো হাউ এর এই পরিপ্রেক্ষিতে তার বৃদ্ধি হবে। এই ব্যাপারটা বলেছেন ধামেজা এবং মিশ্র 2016 সালে। এনারা আমাদের ইগনুরি এনারা আমাদের প্রফেসর, এনারা কাজ করেছেন এর উপরে। কাজের সমৃদ্ধির নীতিটা কি হবে? তো হাসবার্গের মতে ভার্টিক্যাল জব লোডিং দু ধরনের আছে, একটা ভার্টিক্যাল জব লোডিং, আর একটা কেমন হরাইজন্টাল জব লোডিং। তো ভার্টিক্যাল জব লোডিং কি, কর্মীদের পদটাকে সমৃদ্ধ করা, এটি কি হরাইজন্টাল জব লোডিং এর বিপরীত, এবং এটি আরো চ্যালেঞ্জিং, কাজের প্রকৃত পরিবর্তনের আসলে এটা বিশ্বাসী। হাসবার্গ অনুপ্রেরণা এবং কাজের পরিবেশ এর প্রভাবে বোঝার জন্য এটি বিভিন্ন কাঠামো প্রদান করেছে, স্ট্রাকচার তৈরি করেছিলেন তিনি। উলম্ব বা ভার্টিক্যাল লোডিং এর পরিবর্তে কাজের অনুভূমিক লোডিং এর কথাও বলেছিলেন। এটির অর্থ হলো কি, কর্মীদের প্রত্যাশিত উৎপাদনের পরিমাণ বাড়াতে তাদেরকে চ্যালেঞ্জ জানানো, বা তুমি যে কাজটা করবে বাড়ানোর জন্য তাকে এক ধরনের চ্যালেঞ্জ জানানো, হরাইজন্টাল লোডিং। হাসবার্গ এভাবে 7টা নীতির পরামর্শ দিয়েছিলেন। এক, জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটি বজায় রাখার জন্য কিছু নিয়ন্ত্রণ অপসারণ করা দরকার। মানে সবসময় অ্যাকাউন্টেবিলিটি রাখার জন্য এত নিয়ন্ত্রণ আছে, সেখান থেকে কিছু তুমি নিয়ন্ত্রণ হাটাও। হ্যাঁ, ব্যক্তিগত জবাবদিহিতা বৃদ্ধি করা কাজ অনুসারে, তুমি ইন্ডিভিজুয়াল তাদের অ্যাকাউন্টেবিলিটি নাও তাদের কাজ অনুযায়ী। ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত জবাবদিহিতা, প্রত্যেক ব্যক্তিকে কাজের জন্য প্রাকৃতিক একক দেওয়া, ইন্ডিভিজুয়ালি তাদের এক একটা ইউনিট, প্রত্যেক কাজের জন্য এক একটা আলাদা আলাদা করে ইউনিট ভাগ করে দেওয়া। কর্মীদের কাজের জন্য অতিরিক্ত কর্তৃত্ব প্রদান, যা কাজ করবে তুমি নিজে করো, তোমার করতে সেই কাজের ব্যাপারে তুমি দায় দায়িত্ব নিয়ে কাজটা করবে। পর্যায়ক্রমিক প্রতিবেদন, যেগুলো রিপোর্টিং, সুপারভাইজাররা সচরাচর পাঠিয়ে দেয় ওপরে, এখানে কি সরাসরি কর্মীদের কাছে সেই রিপোর্টিং নেওয়া হয়, তুমি কি কাজ করেছো না করেছো। তো এটাই বলছে যে মানে পর্যায়ক্রমিক প্রতিবেদনগুলো সুপারভাইজারদের চেয়ে সরাসরি কর্মীদের কাছ থেকে প্রদান করা, নতুন নতুন এবং আরো কঠিন কাজগুলি উপস্থাপন করা, যা আগে কখনো পরিচালিত হয় বা সেখানে কাজ সেরকম কাজ করা হয়নি, চ্যালেঞ্জিং কাজ। তারপর আরো আছে যে ব্যক্তিদের নির্দিষ্ট বা বিশেষ কাজ বরাদ্দ করা, একদম বিশেষ স্পেশালাইজ কাজ বরাদ্দ করা, তাতে কি হয়, সে কাজটাকে সে নিজে ভালোভাবে করার জন্য তার একজন বিশেষজ্ঞ হবে, স্পেশালিস্ট হতে তাকে সক্ষম করে তোলে। এই 7 রকম হাসবার্গের 7টা নীতির পরামর্শ দিয়েছিলেন।
এবারে কাজের কন্টেন্ট যাতে কি করে উন্নত করার মাধ্যমে কর্মীরা কৃতিত্ব এবং কাজের আনন্দের উচ্চতর অনুভূতি লাভ করে, সেটা কি? যখন কর্মীরা তাদের কাজ নিয়ে খুশি হয় তখন তাদের সাধারণ মেজাজ, এটা কি জেনারেল মুড উন্নত হয় এবং কি তাতে উৎপাদনশীলতা কিন্তু বৃদ্ধি পায়। এই ধারণার একটা সুবিধা হলো কি, যে পরিচালকরা প্রথমে মৌলিক চাহিদাগুলি যোগানের কাজ করে, পরে আরো জটিল প্রয়োজনের দিকে অগ্রসর হতে পারে। পরে প্রথমে ছোট ছোট জিনিস নিয়ে তাদের বেসিক জিনিসগুলো তাদের চাহিদা মেটাও, পরে আস্তে আস্তে তাদের উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য তাদের আরো হায়ার জিনিসগুলো, উপাদানগুলো যেগুলো গ্রোথ ফ্যাক্টর, সেগুলো দাও। তো কারো ব্যক্তিগত হাজবার্গ ব্যক্তিগত চাহিদা মেটানোর জন্য জব সমৃদ্ধির পরামর্শ দিয়েছিলেন, আমরা জানি। চাকুরি সমৃদ্ধিকরণ দ্বারা তিনি বোঝাতে চেয়েছিলেন যে চাকুরিটি কর্মীদের ব্যবহার করার জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং কিনা সেটা দেখা। এবারে আমি হাজবার্গ তত্ত্বের একটা ইভ্যালুয়েশন করব, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এতক্ষণ যেগুলো পড়লাম সেই হাজবার্গের বিভিন্ন তত্ত্ব, বিভিন্ন হাজবার্গেরই সচরাচর যে সমস্ত তত্ত্ব, টু ফ্যাক্টর থিওরি, সেটা নিয়ে আমরা এখন একটা অ্যানালিসিস করব, তার একটা ইভ্যালুয়েশন করব। বিভিন্ন সমালোচকরা কি বলেছেন এইসব নিয়ে আলোচনা করবো, শেষে এর গুরুত্ব নিয়েও আলোচনা করব। হাজবার্গের তত্ত্বটি এই কারণে প্রশংসিত যে এটি কাজের কারণগুলির প্রতি মনোযোগ আকর্ষণ করে, যেটা আগে আমাদের প্রায় উপেক্ষা করা হতো। কাজের কারণগুলোর প্রতি মনোযোগ আকর্ষণ করে, তাই না? এটি কাজের সমৃদ্ধির মূল্য এবং প্রেরণা আর চাকুরি সমৃদ্ধকরণের মধ্যে একটা সংযোগ রক্ষা করে চলে। অনেক সময় আবার হাজবার্গের তত্ত্ব বিভিন্ন কারণে কিন্তু সমালোচিতও হয়েছিল, এটা ঠিক। তাকে সবসময় যে প্রশংসিত হয়েছে তা নয়, অনেকে এর বিভিন্ন কারণে সমালোচনাও করেছে। সেগুলো কি? আমরা ব্লু কালার জব, ব্লু কালার কর্মচারীরা মানে নিম্ন স্তরের কর্মচারীরা, যেগুলো লেবার সচরাচর চ্যালেঞ্জিং কাজ, তারা কিন্তু আমরা বলছি কিনা চ্যালেঞ্জিং কাজ, যারা নিম্ন স্তরের কর্মচারী তাদের কাছে আর চ্যালেঞ্জিং কিছু নয়। এটা সমালোচনা করা হয়েছে যে ব্লু কালার কর্মচারীরা চ্যালেঞ্জিং কাজ ভালোবাসে না। এই সমস্ত কর্মচারী কুল তাদের কাজের বিষয়বস্তু দ্বারা সম্পূর্ণ আবদ্ধ থাকে, তাদের বিষয়বস্তু কি করতে হবে সেটা নিয়েই তারা সবসময় মাথার মধ্যে ঢুকে থাকে। তারা প্রাথমিক চাহিদাগুলি পূরণ হলেও অসন্তুষ্ট হতে পারে, তাদের ওগুলো করে তো অসন্তুষ্ট, ওগুলো পেলেও তাও অসন্তুষ্ট হলো। এই নয় যে ওগুলো প্রাথমিক যে চাহিদা সেগুলো পূরণ হলো, মানে হাইজিন ফ্যাক্টর গুলো দিয়ে দিলাম আর সন্তুষ্ট হয়ে গেল, আর কিছু করবে না তা না। প্রাথমিক চাহিদাগুলো দেওয়ার পরেও তারা অসন্তুষ্ট হতে পারে। এটা সচরাচর দেখা যায় যে স্বল্প শিক্ষিত কর্মচারীরা অ্যাচিভমেন্ট বা অর্জন বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যেগুলো আমরা বলেছি উচ্চ স্তরের মোটিভেশনের বা স্ববাস্তবায়ন, যেটাকে আমরা বাংলাতে বলছি সেলফ অ্যাকচুয়ালাইজেশনের স্ববাস্তবায়ন, এই ব্যাপারগুলির প্রয়োজন তাদের থাকে না। তারা প্রথম স্তরেই থেকে যায়, প্রথমগুলোর মধ্যেই থেকে যায়। বেসিক হাইজিন ফ্যাক্টর গুলি তাদের কাছে সব সময় দরকারি, আর কিছু দরকারের জন্য আর উপর দিকে অগ্রসর হয় না, তাতেই তারা সন্তুষ্ট। তাছাড়াও কিছু স্বাস্থ্যকর বিষয় বা হাইজিন ফ্যাক্টর কিছু ব্যক্তির কাছে সবার কাছে নয়, প্রেরণাদায়ক। যেমন কারো কাছে টাকা, হাজবার্গের তত্ত্ব অনুযায়ী অর্থ বা টাকা একটি কি হাইজিন ফ্যাক্টর, সেটা হাইজিন ফ্যাক্টর ছিল।
কিন্তু সবার কাছে টাকাটা কিন্তু হাইজিন ফ্যাক্টর নয়, অনেকের কাছে টাকাটা হলো গ্রোথ ফ্যাক্টর, হ্যাঁ, মোটিভেটিং ফ্যাক্টর। অনেক সময় প্রেরণা বা মোটিভেটর হয়। এই টাকা বা অর্থ অনেকে তাদের সিটিতে উচ্চ বেতনের দিকে কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে। টাকা, তাই না? এক কোম্পানি থেকে আরেক কোম্পানি ছেড়ে যাচ্ছে টাকার জন্যই তো, অনেকে আছে টাকার জন্য। তো সবসময় যে পরিবেশ হেন তেন তার জন্য সে জব ফ্যাক্টর, মানে হাইজিন ফ্যাক্টরের জন্য সে চলে গেল, সে হাইজিন ফ্যাক্টর, এক্ষেত্রে টাকা তাদের কাছে হাইজিন ফ্যাক্টর নয়, তাদের কাছে টাকা সেক্ষেত্রে মোটিভেটর। তো তাই সেই নিয়ে উনি সমালোচিত হয়েছিলেন। এই টাকা বা অর্থ তাদের স্বীকৃতি এবং উচ্চ বেতনের দিকে কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে। তাই হাজবাগের প্রেরণা বা মোটিভেশন হোয়াইট কলার জব হোল্ডারদের, যেমন কাদের বলা হচ্ছে, ইঞ্জিনিয়ার, ডক্টর ইত্যাদিদের কাছে বেশি কার্যকর। হ্যাঁ, বলছে যদিও হাজবার্গের প্রেরণা তত্ত্ব। আর একটি সমালোচনা, এটা প্রথম সমালোচনা এরকম ভাবে হয়েছিল। আর একটা সমালোচনা কি হলো, যে হার্ডবার্গের যে মেথড অফ রিসার্চে যে ডাটা কালেকশন আমরা করেছি, কিন্তু সেই ডাটা কালেকশন অনেক কম সংখ্যক, কম স্যাম্পেল নিয়ে আমি কাজ করেছি, ডাটা কালেকশন অনেক কম স্যাম্পেল নিয়ে কাজ করেছি। হাজবার্গ 1950-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে 203 জন, মাত্র 203 জন ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট, ম্যানেজার এদের নিয়ে কাজ করেছিলেন। এবং কেমন ভাবে কাজ করেন, তাদের সাক্ষাৎ নিয়ে, তাদের সাক্ষাৎকার নিয়ে রিসার্চ চালিয়েছিলেন। তিনি তাদের কর্মসংস্থায় সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ অভিজ্ঞতার জন্য তাদের জিজ্ঞেস করেছিলেন। হ্যাঁ, বলছি কোনটা তোমার ভালো অভিজ্ঞতা, কোনটা খারাপ অভিজ্ঞতা, এরকম ভাবে। তবে এইরকম ভাবে জিজ্ঞেস করার জন্য কি হলো, পদ্ধতিটা কিন্তু সাবজেক্টিভিটি আর কি পক্ষপাত বা বায়াসকে সম্পূর্ণভাবে পরিহার করতে পারেনি। মেথডোলজি বায়াসটাকে এড়াতে পারেনি। তাই মানুষের সন্তুষ্টির কৃতিত্ব নেওয়া এবং অসন্তুষ্টির জন্য বাইরের পরিবেশকে দায়ী করা তাদের ক্ষেত্রে স্বাভাবিক ছিল। সন্তুষ্টি মাপার কোনো বিস্তৃত পরিমাপই ছিল না, ব্যবহার মতো ছিল না তাদের। তাই ক্রিটিক্যাল ইনসিডেন্ট মেথড ব্যবহার করেও হাজবার্গের পদ্ধতি নিয়ন্ত্রিত ভালো অবস্থার অধীনে স্বপ্রতিবেদনের মাধ্যমে সীমাবদ্ধ ছিল। এটাই হলো তার দ্বিতীয় সমালোচনা। আর একটা কি, হাজবার্গের পরীক্ষার বা অনুসন্ধানের ফলে জেনারেলাইজেশন, যেটাকে আমরা বলছি, জেনারেশন করে ফেলেছিলেন তিনি। অনুসন্ধানের ফলে জেনারেলাইজেশন করে ফেলেছিলেন, মানে সন্দেহজনক ছিল সেটা। যে জেনারেলাইজেশন ছিল, জেনারেলাইজেশন সেটা কিন্তু ছিল ডিডাকশন, যেটা করেছিলেন শেষে বিভিন্ন ডাটা কালেকশন করে ডিডাকশন করে যে ফল তিনি দিয়েছিলেন, সেটা কিন্তু সন্দেহজনক মনে হয়েছিল। তিনি স্ট্যান্ডার্ডাইজ স্কেল অফ স্যাটিসফ্যাকশন ব্যবহার করে ব্যক্তি বিশেষের সন্তুষ্টির উপাদান যে আলাদা আলাদা হতে পারে তার পার্থক্য করেনি। তিনি এক ধরনের স্কেলে সেটা মাপবার চেষ্টা করেছেন, মানে স্ট্যান্ডার্ডাইজ স্কেল অফ স্যাটিসফ্যাকশন ব্যবহার করে ব্যক্তি বিশেষের সন্তুষ্টির উপাদানকে আলাদা আলাদা হতে পারে বলে তার পার্থক্য করতে পারেননি। এটা একটা হলো 3 নম্বর। 4 নম্বর আর একটা আমি যাই। কেউ কেউ মনে করেন হার্জবার্গ চাকুরি সমৃদ্ধকরণের ওপর প্রয়োজনের চেয়ে বেশি জোর দিয়েছিলেন এবং কর্মীদের কাজের সন্তুষ্টিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছিলেন। তিনি বেতন, পে যেটাকে বলছি, স্ট্যাটাস যেটাকে স্থিতি বলছি বাংলাতে, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ মানে আন্তঃব্যক্তিত্ব সম্পর্ক, আর এইগুলোর প্রতি খুব বেশি গুরুত্ব দেননি, যা সাধারণত মহান প্রেরণা হিসাবে ধরা। এগুলো কিন্তু আমরা, অনেকে বলেন এইগুলোই হচ্ছে মহান প্রেরণা, স্ট্যাটাস, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ,
প্রথম পে, বেতন, স্ট্যাটাস এইগুলোকে উনি উপেক্ষা করেছেন। মহান প্রেরণা হিসাবে ধরেন, গ্রেট মোটিভেটর হিসাবে ধরা হয় সচরাচর, কিন্তু উনি সেগুলোকে উপেক্ষা করেছেন। হাজবাগও কিন্তু সন্তুষ্টির মাত্রা এবং উৎপাদনশীলতার মাত্রার মধ্যে কোনো সংযোগ স্থাপন করতে পারেননি বা করেননি, যেটা বললে ভালো হয়। হাজবাগ সন্তুষ্টির মাত্রা মাপ, এটা একটা মাপ, এবং উৎপাদনশীলতার মাত্রা, এই দুটোর মধ্যে কোনো কোয়ান্টিফাই করতে পারে, দুটোর মধ্যে সম্পর্ক যে একটা কোয়ান্টিফাই করবে সেটা কিন্তু করতে পারে, স্থাপন করেনি, করতে পারেননি না, পারতেন কিন্তু উনি চেষ্টা করেননি। তখন তার কাছে সন্তুষ্ট কর্মীরা বেশি উৎপাদন করেছিল, তার ভিত্তি তিনি করেছিলেন। মাত্র 9টি কোম্পানির ভেতর তিনি যে এই কাজটা করেছেন, মাত্র 9টা কোম্পানি যেখানে তিনি কাজ করেছিলেন, এবং ছোট স্যাম্পল সাইজের উপরে সাধারণ মানে জেনারেলাইজেশন করে ফেলেছিলেন। এই নিজে তিনি এই 9টি কোম্পানিতে উনি ছিলেন, খুব হ্যাস্টি জেনারেলাইজেশন করে ফেলেছেন, নিজে যুক্ত ছিলেন। এত সমালোচনা শেষে আমি বলি, এত সমালোচনা সত্ত্বেও আমরা এই উপসংহারে আসতে পারি যে হাজবাগের তত্ত্বটি ব্যাপকভাবে পঠিত, ওয়েল রেড এবং ব্যবহৃত হয়েছে। তার গবেষণা অনুপ্রেরণামূলক এবং কাজের সন্তুষ্টি বোঝার বা ক্ষেত্রকে প্রসারিত করেছে। এখন খুব কমই পরিচালক বা ম্যানেজার আছেন যারা তার এই সুপারিশগুলি সম্পর্কে পরিচিত নন। খুবই কম লোক পাওয়া যাবে এই ভূমণ্ডলে ম্যানেজারদের যারা তার সম্বন্ধে এই সমস্ত গুণাগুণ, মোটিভেশন ফ্যাক্টর সম্বন্ধে জানেন না। এখানেই শেষ করলাম। নমস্কার।